স্বাগত জানাচ্ছি টিভিএন স্পেশালের বিশেষ একটি পর্বে। আজ আমরা অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছি ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা যে বিষয়টি নিয়ে দর্শক আজকে কথা বলবো, একই সঙ্গে শ্যামল দত্ত গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন, আবার সাংবাদিকদেরও প্রতিনিধিত্ব করছেন। তাই কোন পথে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা, সেসব বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব। যেটি আমরা আমাদের আলোচনার বিষয় হিসেবে বলছিলাম যে কোন পথে আসলে গণমাধ্যম কেমন আছেন, সাংবাদিকরা কেমন আছে আসলে গণমাধ্যম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্তরাষ্ট্রে এরকম একটি সুযোগ পাওয়া কথা বলার জন্য। সেটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। গণমাধ্যম বাংলাদেশে একটা বিবর্ধমান পরিস্থিতির মধ্যে আছে, একটা বিবর্তন চলছে। স্পেশালি প্রিন্টেড গণমাধ্যম, তারপরে টেলিভিশন, তারপরে এখন অনলাইন, এর পাশাপাশি এখন যেটা সোশ্যাল মিডিয়া বলে সামাজিক গণমাধ্যম, সেটিও কিন্তু একটা নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ফলে একটা টেকনোলজির নতুন নতুন যে বিবর্তন এসছে, সব মিলিয়ে একটা চ্যালেঞ্জের মুখে আছে। কোনটা শেপ নেবে এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে প্রিন্ট মিডিয়া। মানুষের মধ্যে পড়ার হ্যাবিটটা কমে যাচ্ছে, পত্রিকা পড়ার হ্যাবিট। তারপরে টেলিভিশনও খুব যে ভালো করছে সেটা বলা যাবে না। গতানুগতিক ধারায় প্রায় 40টা চ্যানেল, আরও 10টা নাকি পাইপলাইনে আছে। আর সোশ্যাল মিডিয়া অনলাইনগুলো মোটামুটি ভালো করছে, কিন্তু এখন নতুন জেনারেশনের মধ্যে এগুলোর প্রতি খুব একটা আকর্ষণ নেই। তারা এখন অনেক বেশি ডিপেন্ডেন্ট অন সোশ্যাল মিডিয়া। সেটি একটি বড় বিষয় এই মুহূর্তে, এবং এটা আমার ধারণা যে খুব দ্রুত যেহেতু অগ্রগতিটা হচ্ছে, এটার আলটিমেটলি কী ধরনের চেহারা হবে সেটা এখনও বলার মতো সময় আসে নাই। অর্থাৎ আপনি এক ধরনের পরিবর্তনের কথা বলছিলেন। এই পরিবর্তন অনেক সময় ইতিবাচক হয়, অনেক সময় নেতিবাচক পরিবর্তন তৈরি হয়। যেটা হয়তো প্রিন্ট মিডিয়া বলছিলেন যে তারা সার্কুলেশন কমে গিয়েছে, মানুষের মধ্যে আগ্রহ কমছে, কিংবা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারছে না। অনেক প্রধান সারির মিডিয়াকে আমরা শুনি যে মালিকানা পরিবর্তন হচ্ছে, নানা ধরনের বিষয়গুলো বলছেন। নন স্টেট ফ্যাক্টরগুলো বলছেন। স্টেট ফ্যাক্টরের দিক থেকে যদি আমরা বলি, সেটা হলো যে বাংলাদেশের গণমাধ্যমের মান কমছে। যে জরিপগুলো হয় ইন্টারন্যাশনালি, সেগুলোতে বলছে গত 14 বছরে প্রায় 40 ধাপ মান পিছিয়েছে, অর্থাৎ সংবাদপত্রের গণমাধ্যমের মান। সেটার পিছনে কি কারণ থাকতে পারে? গণমাধ্যম তো আর আলাদা কোনো বিষয় না। গণমাধ্যম হচ্ছে সমাজের সামগ্রিক ব্যবস্থার একটা রিফ্লেকশন ঘটে সেখানে। যেহেতু সমাজের সামগ্রিক ব্যবস্থার একটা অবনমন ঘটেছে, এবং সে কারণে গণমাধ্যমও কিন্তু তার সঙ্গে রিলেটেড। আমরা বলি যে কতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন ডেমোক্রেসির 4টা বড় প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইনসভা, তারপরে 4th স্টেট হিসেবে গণমাধ্যমকে বলা হয়। যেহেতু এই 3টা প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চার ঘাটতি আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিস্থিতি আমাদের এমনভাবে তৈরি হয়নি যেটি আসলে এই প্রতিষ্ঠানগুলোকে খুব ডেভেলপ করছে। ফলে গণমাধ্যমেও কিন্তু তার ছাপ আছে। আরেকটি বড় চ্যালেঞ্জ, যেটা আমি একটু আগে বলেছিলাম আপনাকে, সেটা হচ্ছে বাংলাদেশে 90-এর দশক থেকে এই যে নতুন প্রযুক্তির একটা বিকাশ হওয়া শুরু হয়েছে, এবং এই পেনিট্রেশনটা এতটাই র্যাপিড হয়েছে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। বাংলাদেশে এখন 18 কোটি মোবাইলের গ্রাহক আছে, প্রায় 14 কোটি লোকের ইন্টারনেট কানেকশন আছে, 8 কোটি 70 লাখ ফেসবুক অ্যাকাউন্ট আছে। সোশ্যাল মিডিয়ার আরও নানা বিষয় আছে, সেগুলো সম্পর্কে আমার ধারণা নেই। যেটি আমি সরকারি পরিসংখ্যান, এবারের আওয়ামী লীগের ইশতেহারের মধ্যে দেখবেন এই পরিসংখ্যানগুলো আছে। এই যে একটা নতুন বাস্তবতা তৈরি হলো, এবং একটা মিডিয়ার যে একটা নতুন চেহারা তৈরি হচ্ছে, এটির সঙ্গে আমাদের আসলে ঠিক সেরকম পরিচয় নাই। এটাকে গণমাধ্যমের একটা পরিভাষায় বলা হয় যে মিডিয়া লিটারেসি। আমি কি মিডিয়াকে বুঝি কিনা, বা মিডিয়া কোন জিনিসটা যেতে পারে, কোন জিনিসটা যেতে পারে না, সেটির সঙ্গে আমার আসলে আদৌ পরিচয় আছে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন ধরেন একজন লোক একটা ফেসবুক অ্যাকাউন্ট, এবং তিনি যে কোনো জায়গা থেকে ফেসবুক লাইভ করছেন। বাংলাদেশ কি এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত? ফলে দেখা যাচ্ছে আমাদের সামগ্রিক এডুকেশনের হারটা খুবই এখনো লো, কিন্তু আমাদের প্রযুক্তির ব্যবহারের হার অনেক বেশি। এই দুটো কিন্তু কনফ্লিক্ট করছে। আমাদের কালচারাল আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের মান খুবই খারাপ, কিন্তু আমার প্রযুক্তির মান এত এত বেশি মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। এই যে এত লোকের হাতে ইন্টারনেট মানে আপনি হচ্ছে পুরো বিশ্বটা আপনার কাছে খোলা। তাহলে আপনি এই খোলা জানালাটা যে খুলে দিলেন, কোনো রকমের আপনার কিন্তু নেট নাই। ফলে এই জানালা দিয়ে যেমন খোলা বাতাস ঢুকছে,
পোকামাকড় ঢুকছে। যে কোনো এটি বিপ্লবের আমাদেরকে সময় আমরা তেমনটাই দেখি যে হয়তো পুরনো ধারণার সঙ্গে নতুন ধারণার একটা সংঘর্ষ তৈরি হয়, তারপর ইতিবাচক কিছুই হয়। না, ইতিবাচক হয় যদি আপনি সেটাকে ইতিবাচকের দিকে ডিরেকশনটা থাকে। আমাদের এখন এই মুহূর্তে কোনো ডিরেকশনই নেই। গেট কিপিং এর বিষয়গুলো হচ্ছে না, গেট কিপার নেই। আবার আপনাদের ধরেন যুক্তরাষ্ট্রের মতো একটা আধুনিক সমাজে একটা সেলফ স্ক্রিনিং এর ব্যাপার আছে। আমি কোনটা দেখবো কোনটা দেখবো না এটা বিচার করার ক্ষমতা আমার আছে। কিন্তু বাংলাদেশে হচ্ছে যে এই বিচার করার ক্ষমতাটাই তৈরি হয়নি, কিন্তু প্রযুক্তি আপনাকে সেই জিনিসের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এমনটাও কি আছে যারা মিডিয়ার মালিকানা নিচ্ছেন তারা মিডিয়ার মানুষ নয়? দেখা যাচ্ছে যারা ব্যবসায়ীরা আছেন তারা সবাই মনে করছেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার একটা মিডিয়া দরকার। দেখেন, আমার 40 বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতায় আমি সত্যি কথা বলতে কি এটা আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ মনে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মালিকানার বিষয়টা, ওনারশিপটা কার। আগে এক সময় গণমাধ্যমের ওনারশিপ, বিশেষ করে যদি আমরা প্রিন্ট মিডিয়ার কথা বলি, তাদের একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকতো। বাংলাদেশে যখন 47 সালের পরে রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িয়ে গেছে কিন্তু মিডিয়া, আপনি দেখবেন মিডিয়া কিন্তু সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। যে কারণে 52 ভাষা আন্দোলনের সময় মিডিয়া আক্রান্ত হয়েছে, মিডিয়াকে মনে করেছে প্রতিপক্ষ। 1971 সালে বেশ কয়েকটি পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন সাংবাদিক শহীদ সাহেবের সংবাদ অফিসে কর্মরত অবস্থায় মারা গেছেন। পিপলসের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন? মনে করেছে যে এগুলো কিন্তু তার প্রতিপক্ষের শক্তি। এখন কিন্তু ব্যাপারটা তা না। এখন হচ্ছে মালিকানা। আপনার 1000 কোটি টাকার ব্যবসা আছে, আপনি 100 কোটি টাকা দিয়ে আপনি এটা গণমাধ্যম বের করলেন আপনার ওই 1000 কোটি টাকা সেভ করার জন্য। অনুমতি দেওয়ার ক্ষেত্রে আসলে একটা স্ক্রিনিং হওয়া উচিত। কারণ আপনি কাকে দিচ্ছেন, কার হাতে এই গণমাধ্যমের মতো একটা শক্তিশালী বিষয়কে তুলেছে। আপনি যদি বানরের হাতে একটা অস্ত্র দিয়ে দেন, সে তো যত তথ্য এটি ব্যবহার করবে এবং তার উপর ব্যবহার হবে। ফলে এইখানে একটা স্ক্রিনিং এর দরকার ছিল। সেই জিনিসগুলো পলিসিটা হয়নি। গণমাধ্যম কার হাতে যাবে, কে একটা যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান তার হাতে 10টা গণমাধ্যম চলে যায় এবং তার কাছে যদি উদ্দেশ্যটা গণমাধ্যমের বিকাশ এটি না, কিন্তু তার ব্যবসায়িক ইন্টারেস্টের সবচেয়ে বড় বিষয়, তখন কিন্তু একটা বড় সংকট তৈরি হয়। বাংলাদেশে এখন এই সংকটের মধ্যে আছে। কিন্তু একদিকে বলা হচ্ছে যে তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতার কথা বলতে গেলেই বলা হচ্ছে এত সংখ্যক টেলিভিশনের অনুমতি আছে, এত সংখ্যক পত্রিকার অনুমতি আছে। আপনার কাছে মনে হচ্ছে এই যে সংখ্যায় বাড়ছে কিন্তু মানে বাড়ছে না? সংখ্যা একটা বিষয়, কিন্তু সংখ্যার সঙ্গে দায়িত্বশীলতা এবং এটার কোয়ালিটি, একটা গুণগত মান, এটাও একটা বড় বিষয়। আপনি বাংলাদেশে 840টা দৈনিক পত্রিকা বেরোয়। আপনি বলেন আপনার সংখ্যা হিসেবে আপনি শুনে হয়তো খুব খুশি হতে পারেন, কিন্তু গোটা 10 পত্রিকার বাইরে কি বাকিগুলো পড়ার কোনো আপনার প্রয়োজনীয়তা অনুভব করেন? বাংলাদেশের ছোটোখাটো জেলা শহর আছে যেখানে 15-20টা দৈনিক পত্রিকা বেরোয়। কক্সবাজারের মতো একটা জেলায় 18টা দৈনিক পত্রিকা আছে। আপনি কি কারণে থাকবে ওখানে? মানে এটার মধ্যে কি এমন লিডারশিপ আছে? নিশ্চয়ই লাভ আছে, নিশ্চয় কোথাও না কোথাও একটা লাভ আছে। এখন এই যে বিশেষ অন্য একটি কারণে আপনি গণমাধ্যম বের করেন, এটা তো সাংঘাতিক খবর। কারণ আপনি গণমাধ্যম তো কতগুলো দায়িত্বশীলতার বিষয় আছে, সেই দায়িত্বশীলতার চর্চাটা তখন আপনি এনশিওর করতে পারছেন না। আপনি 18টা দৈনিককে কিভাবে দায়িত্বশীল করবেন, বা সেই ধরনের করার মতো মেকানিজমও কিন্তু বাংলাদেশে এখন নেই। যেখানে গণমাধ্যমই আসলে অন্যান্য ইনস্টিটিউটগুলোকে দায়িত্বশীল করার কথা, জবাবদিহিতা নিশ্চিত করার কথা, সেখানে এখন আমরা হয়তো নতুন করে ভাবতে হচ্ছে গণমাধ্যমের জবাবদিহিতা কে নিশ্চিত করবে। তো এটার জন্য নিশ্চয়ই কিছু সরকারি ইনস্টিটিউট আছে, সেগুলোর কি অবস্থা? এটা মুশকিল হচ্ছে এটার একটা তলোয়ারের দুধারী তলোয়ারের মতো আর কি, যেটা আপনি যত বেশি নিয়ন্ত্রণ করতে যাবেন তখন বলবেন যে আপনি গণমাধ্যম আবার নিয়ন্ত্রণ না করলেও তখন এটা একটা উন্মুক্ত একটা হয়ে যাচ্ছে, যেটা কারো কথা কেউ শুনছে না। আমি নিজে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দেখি, আমার প্রেস ক্লাবে যখন একটা প্রেস কনফারেন্স হয় 200 থেকে 250 ইউটিউবার গিয়ে হাজির হয়ে যায়। এরা সবাই সাংবাদিক দাবি করে। এখন এই ধরনের দাবি করার জায়গাগুলোকে আর নিশ্চিত করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ কিন্তু বাংলাদেশে নেই, যে আপনি সাংবাদিক, আপনার কি কারণে আপনি সাংবাদিক, বা কি আপনার যোগ্যতা আছে, বা কি প্রতিষ্ঠান আপনি রিপ্রেজেন্ট করেন। এইটা প্রেস কাউন্সিল একটা উদ্যোগ নিয়েছে। প্রেস কাউন্সিল একটা রেজিস্ট্রি, সবার একটা নাম রেজিস্ট্রি করতে, কিন্তু এটা নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে যে প্রেস কাউন্সিল কেন এটা করবে, তাহলে এটা কে করবে? এটাও কিন্তু পরিষ্কার না আমাদের এখানে। কিন্তু নিশ্চয়ই এই ইউটিউবার যারা, তাদেরও নিশ্চয়ই কিছু ভিউয়ার্স আছে। অবশ্যই আপনার
লম্বা সময় সাংবাদিকতা কেরিয়ার, বর্ণাঢ্য কেরিয়ার, বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজ করেছেন। আপনি একটা কথা বলছেন, আপনার পত্রিকা একটা কথা বলছে, তার বিপরীতে গিয়ে একজন সামান্য ইউটিউবার যে একটিমাত্র মোবাইল, একটিমাত্র ট্রাইপড নিয়ে আপনার বিপরীতে মতামত দিচ্ছে, তার মতামতটাও অনেকে দেখছে। কেন দেখছে? এটা কি আপনাদের মতো যারা সাংবাদিক আছেন, সংবাদপত্র আছেন, তাদের ব্যর্থতার কারণে কি তাদের জায়গা হচ্ছে? না, এটা ঠিক না। যেটা আমি বলছিলাম একটু আগে, এই ধরনের একটা সুযোগ যখন তৈরি হয়ে গেছে, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন বা আপনি একটা অনলাইন রেজিস্ট্রেশন দিলেন। এখন এই মুহূর্তে আমি যতটুকু জানি 10,000 অ্যাপ্লিকেশন আছে অনলাইন এর জন্য। এটা কি বিশ্বাস করা যায় যে বাংলাদেশের মতো 10,000 অ্যাপ্লিকেশন মাত্র 129টার অনুমতি দেওয়া হয়েছে, বাকিগুলো এখনো পেন্ডিং? তো তাদের কোনো অফিস নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, খালি একটা রেজিস্ট্রেশন করে। এখন এই অবস্থায় মানে সেন্সেশনাল একটা জিনিস তৈরি করা, যেটা আপনি সোশ্যাল মিডিয়ায়, আমরা যেটা প্রথাগত গণমাধ্যমে কি ফলো করি, সেটা হচ্ছে আমাকে কতগুলো জিনিস চেক করতে হবে, যে খবরটা সত্যি কিনা, খবরটা মানে ভেরিফাই করেছে কিনা আমি। এখন রাস্তায় একটা লোক শুয়ে আছে, আপনি দেখলেন, আমি এটা লাইভ করে দিলাম, কিন্তু কেন শুয়ে আছে, কি কারণে শুয়ে আছে, আদৌ কি তার শোয়ার প্রয়োজন আছে কিনা, এটা ভেরিফাই করার কোনো বিষয় নাই। ফলে যে কোনো জায়গা থেকে যে কেউ লাইভ করছে, যে কেউ, এখন এই যে সোশ্যাল মিডিয়ার একটা বড় বিপদ হচ্ছে যে আপনার কোনো প্রাইভেট লাইফ নিয়ে, যেটা আমরা গণমাধ্যমে ফলো করি, যে কারো ব্যক্তিগত জীবন কিন্তু আমার নিউজের বিষয় না, কিন্তু এরা এখন আর এগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে এবং এগুলো ভিউ হবে। ভিউ হওয়া মানে তো এখন ভিউ এক জিনিস আর গণমাধ্যম আরেক জিনিস। আমরা এই জায়গায় দেখছি ইদানিং ভিউ করার একটা প্রতিযোগিতা। আপনি যদি গণমাধ্যম যখন এই ভিউ করার প্রতিযোগিতা নেমে যায়, যখন মেইনস্ট্রিম মিডিয়ায় এটাই প্রচার করা হয়, ফলো করে কোন নায়িকা কয়টা আম খেতে পছন্দ করেন, তখন এটার জন্য আমার ধারণা যে এই যে সোশ্যাল মিডিয়াগুলো দায়ী। কেন দায়ী আপনাকে বলি, আপনি এই ধরনের ভিউ যখন বাড়াবেন তখন আপনাকে ফেসবুক টাকা দেবে, আপনি যখন এই ধরনের ভিউ বাড়াবেন ইউটিউব আপনাকে টাকা দেবে, আপনি যখন এই ধরনের ভিউ যখন অনেক বেশি হবে গুগল অ্যাডসেন্স আপনাকে টাকা দেবে। এই যে টাকা পাওয়ার প্রতিযোগিতার জন্য আপনি এমন এমন জিনিস আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, যেগুলো আসলে ওই যে ভিউ বাড়বে। আপনি এই সমস্ত কোন নায়িকা কয়টা আম খায়, এটা অনেকের জন্য একটা মানে দেখার জন্য একটা ইন্টারেস্টিং সংবাদ, এটা ভিউ বাড়বে, কিন্তু এটা কোনো খবর না আসলে। এখন ভিউ এক জিনিস আর খবর অন্য জিনিস। এই জায়গাতে একটা যদি ফাইন টিউনিং করতে না পারেন, তাহলে সামনে গণমাধ্যমের কিন্তু মহা বিপদ আছে। নিশ্চয়ই ইতিবাচক, অবশ্যই আমি বিশ্বাস করি যে ইতিবাচক দিক আছে, যে একটা আমরা চাই যে এই যে প্রযুক্তির বিকাশটাকে ইতিবাচক ধারায় নিতে হবে এবং প্রাতিষ্ঠানিক একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। যেহেতু গণমাধ্যমের সবচেয়ে বড় বিপদটা কি, গণমাধ্যম কিন্তু সমাজে একটা চাঞ্চল্য তৈরি করতে পারে। এখন সেই চাঞ্চল্যটা কি সমাজের কল্যাণের জন্য করবেন না অকল্যাণের জন্য করবেন? বাংলাদেশে অনেকগুলো অকল্যাণকর ঘটনা ঘটে গেছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। আপনি যদি রামুর ঘটনা ধরেন, আপনি যদি আপনার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ধরেন, এই যে সামাজিক অস্থিরতা তৈরি করা, আপনি একজন লোক একটা মন্দিরে একটা কোরআন শরীফ রেখে ফেসবুক লাইভ করে দিল, সারা বাংলাদেশে ভাঙচুর শুরু হয়ে গেল। তাহলে এটা হলো মিডিয়ার অপব্যবহার। কিন্তু এই অপব্যবহারটা যাতে করা না যায়, সেটির জন্য কিন্তু আমাদের কিন্তু চেষ্টাটা থাকতে হবে। মিডিয়ার বিকাশ তোকে আপনি ঠেকাতে পারবেন না। এটা এখন প্রযুক্তি এমন হয়ে গেছে, এটা ওই বাউন্ডারির মধ্যে নাই, নির্দিষ্ট কোনো বাউন্ডারির মধ্যে নাই। আপনি যুক্ত পজিটিভও দেখেছি যে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গণজাগরণ মঞ্চের মতো গণজাগরণ মঞ্চ হয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকের ব্যক্তিগত ইকোনমিক নানা রকমের সামাজিক উদ্যোগ, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, জাতীয় সংসদের এমপি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার। এটা হচ্ছে ইতিবাচক দিক এবং ইতিবাচক দিকটা যাতে অব্যাহত থাকে সেই চেষ্টাটা করতে হবে। এবং এটা আমার ধারণা প্রাতিষ্ঠানিকভাবে তথ্য মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব আছে এখানে। যেহেতু তথ্য মন্ত্রণালয় দ্য প্যারেন্ট মিনিস্ট্রি অফ দ্য আমাদের গণমাধ্যমের একটা অভিভাবক মন্ত্রণালয় হচ্ছে তথ্য মন্ত্রণালয়, তার আর এখন উচিত, যেহেতু এটা খুব দ্রুত একটা নতুন প্রযুক্তি চলে এসছে মানুষের জীবনে, সেই প্রযুক্তিটা যাতে ইতিবাচক দিকে যায় এই জন্য ট্রেনিং করা, এই জন্য আরও বেশি মোবাইল জার্নালিজম কীভাবে দায়িত্বশীলতার সাথে ব্যবহার করা যাবে সেগুলো করা। আর কিছু রেস্ট্রিকশন, কিছু ল করতেই হবে আপনাকে। যে লগুলো এই ধরনের আধুনিক যুক্তরাষ্ট্রের মতো আধুনিক দেশও আছে, এখানে চাইলেও আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছেন না? হ্যাঁ, না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বাইরেও কিন্তু আমি মনে করি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো একটা উদ্যোগ, কিন্তু সাংবাদিকরা নিজেরাও তো চাইলে একটা উদ্যোগ নিতে পারে, যে তারা বিশেষ করে আমাদের মতো যারা আছি, আমরা প্রায় 40 বছর আমার সাংবাদিকতার জীবন, 33 বছর একটা পত্রিকাতে কাজ করছি। এইটা প্রেস ক্লাব, আরও ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এই প্রতিষ্ঠানগুলো তো আছে।
তাদের এখন আমার মনে হয় একটা কালেকটিভ এফোর্ট নেওয়ার সময় এসে গেছে, নাহলে কিন্তু এটা অন্য পথে চলে যাচ্ছে। কিন্তু এই উদ্যোগ নেওয়ার জন্য যে আমরা বলি এটাকে এক ধরনের লভিং করা কিংবা এক ধরনের চাপ তৈরি করা কিংবা এক ধরনের তাদেরকে সুপারিশ তৈরি করা, সেটা তো আপনাদের মতো সিনিয়র সাংবাদিক আমাদেরই করতে আপনি হবে। বাইরের মিডিয়াও দেখার সুযোগ হয়েছে আপনার, তখন বাংলাদেশের মিডিয়াকে কিভাবে আসলে সঠিক পথে আনা যায়, এই ধরনের উদ্যোগগুলোকে বাংলাদেশে মিডিয়া, হ্যাঁ অনেকক্ষণ আমরা হয়তো সমালোচনা করলাম, কিন্তু মিডিয়ার অগ্রগতি কম হয়েছে এটাও বলা যাবে না। এবং ভালো ভালো টেলিভিশন চ্যানেল হয়েছে যারা 24 ঘন্টা নিউজ চ্যানেল হিসেবে সবচেয়ে মানুষের কাছাকাছি দাঁড়ায়। মানুষের এখনও কিন্তু ভরসার স্থল গণমাধ্যম। আপনি যাই বলেন না কেন, কোনো প্রতিকার পাওয়ার জন্য তারা গণমাধ্যমের সামনে এসে হাজির হয়। এরকম হাজার উদাহরণ আছে আমার কাছে। তারা মনে করে যে একটা মিডিয়াতে এসে একটা কথা বলতে পারলে, আমি প্রেস ক্লাবে যেহেতু জানাচ্ছি এটা, আমাকে প্রতিদিন এই ধরনের সভা সমিতি অনুষ্ঠান করার অনুমতি দিতে হয়। এবং সেখানে দেখি যে মানুষের যে কোনো একটা দুঃখ বেদনা, তার উপর অত্যাচার নির্যাতন, এগুলোর জন্য প্রেস ক্লাবে এসে হাজির হয়। তারা মনে করতে প্রেস ক্লাবে আসলে বোধহয় এটা একটা সুরাহা পাওয়া যাবে। এই আস্থাটা এখনো আছে, কিন্তু এই আস্থাটা থাকবে না যদি আমরা প্রকৃত অর্থে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার দিকে না যাই। মানুষ আস্থাটা আরো বেশি কমে যাবে। আপনি দেখবেন প্রেস ক্লাবের সামনে ইটস লাইক এ হাইড পার্ক। প্রতিদিন কোনো না কোনো মিটিং হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো কেউ বক্তৃতা দিচ্ছে, প্রতিদিন কোনো না কেউ প্রতিবাদ জানাচ্ছে। এই কোথায় বরগুনাতে কোথায় কার জমি দখল করে নিচ্ছে, প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন। এটা ভালো দিক, এবং প্রেস ক্লাব থেকে আমরা চেষ্টা করি যতটুকু তাদেরকে সহায়তা করার। কিন্তু এটা যদি আপনি একটা প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থাপনার মধ্যে না যান, তাহলে কিন্তু এটা শেষ পর্যন্ত এর থেকে ভালো আনবেন। আরেকটা দরকার যেটি বললাম, এই যে আধুনিক প্রযুক্তির সঙ্গে মানুষকে পরিচয় করে দেয়, মিডিয়া লিটারেসির উপর আমাদের অনেক জোর দিতে হবে। একদিকে আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা করছিলাম, আমি একেবারে শেষের দিকে আছি। আমরা জানতে চাই যে সাংবাদিকরা কেমন আছেন, বাংলাদেশে গণমাধ্যমে যারা কাজ করেন তারা কেমন আছেন, তাদের রুটি রুজির ব্যবস্থা কি, তাদের সেই ওএস বোর্ড কিংবা নানা দাবি দেওয়ার কথা তো আমরা নানা সময় শুনেছি। সেগুলো আপনি নিশ্চয়ই আমেরিকাতে এসে আমেরিকার মিডিয়াগুলো দেখছেন, সেখানে এক একজন সাংবাদিক যে ধরনের ফ্যাসিলিটিসগুলো পায়, যারা আসলে অন্যের সুযোগ সুবিধাগুলো দেখবেন, তারা দিন শেষে কেমন আছেন? দিন শেষে ভালো নেই, এক কথায় বলতে গেলে ভালো নেই। এই কারণেই বলছি যে বাংলাদেশে এখনো পুরো ব্যবস্থাপনাটা একটা এলোমেলো অবস্থায় আছে। যেমন আমরা ওয়েস বোর্ড যখন বলি, তখন সেটা এখনো পর্যন্ত প্রিন্ট মিডিয়ার জন্য সীমাবদ্ধ। টেলিভিশনকে এর আওতায় আনা হয়নি, অনলাইনকে এর আওতায় আনা হয়নি, আপনার রেডিওকে এর আওতায় আনা হয়নি। কিন্তু এখন তো এগুলো মিডিয়া প্রতিষ্ঠান। বাস্তবতা এটাই, এখন এই মুহূর্তে বাংলাদেশের 40টা টেলিভিশন চ্যানেলে যে পরিমাণ সাংবাদিক কাজ করে, তার চাইতে অনেক বেশি কম কাজ করে গণমাধ্যমে, প্রিন্টেড গণমাধ্যমে, তার চাইতে অনেক বেশি কম কাজ করে অনলাইনে। 2টা নিউজ সার্ভিস আছে, একটা সরকারি বাসস, একটা ইউএনবি বা আরও 2-1টা আছে এরকম। এখন এগুলোরও কি হবে? এখন আপনি যখন গণমাধ্যমের একটা বড় ল্যান্ডস্কেপ চিন্তা করবেন, এগুলোকে তো বাদ দিয়ে গণমাধ্যম হবে না। অনলাইনের জন্য আপনি এখনো পর্যন্ত চাকরি কাঠামো তৈরি করা হয়নি। এটা একেবারে ইন্ডিভিজুয়াল, যার মতো, যে চ্যানেল যেভাবে পারে সেভাবে করছে। অথচ এখানে প্রচুর সংখ্যক সাংবাদিকরা কাজ করছেন। ফলে এখন যেটা দাঁড়িয়েছে যে এটাকে যদি একটা স্ট্রিমের মধ্যে আমরা না আনি, তাহলে কিন্তু এর বিশৃঙ্খলাটা থামবে না। এই মুহূর্তে একটা চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। এবং ভয়েস বোর্ড আছে প্রিন্ট মিডিয়ার জন্য, এবং এখানে সরকারের কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়, কিন্তু একই সুযোগ সুবিধা আপনি তো অনলাইনকে দিচ্ছেন না। তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আরাফাত সেদিন বলেছেন যে অনলাইনগুলোকে উনি একটা নিয়ম আনার চেষ্টা করছেন। এটা খুব দ্রুত করাটা দরকার, নাহলে কিন্তু সাংবাদিকরা যে ভালো নেই। কারণ আমি প্রেস ক্লাবে দেখি যে আমাদের সাংবাদিক বন্ধুরা আসে, এবং তাদের অনেকেরই জীবন কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত, এবং বহু লোকের চাকরি থাকছে না। আর এখানেও যেহেতু চাকরি চলে গেলে এখন যেটা হয়ে গেছে যে এই অন্যান্য প্রতিষ্ঠানের মতো না, আমাদের এখানে এখনো পর্যন্ত সেগুলো দাঁড়ায়নি। পেনশনের কোনো ব্যবস্থা নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, বা অন্যান্যগুলো নেই, গ্র্যাচুইটি নেই। এইগুলো যতক্ষণ পর্যন্ত একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, গণমাধ্যমের কর্মীদের জীবনটা শান্তির হবে এটা আশা করা বোধ ঠিক হবে না। জি, একেবারে শেষ প্রশ্ন করবো আপনার কাছে, সেটি হলো যে আমরা দেখি যে সাংবাদিক সমাজ দ্বিধা বিভক্ত। বিএফএস এর মতো সংগঠন তারা 2টো অংশে ভাগ হয়ে গিয়েছে। প্রেস ক্লাব এখনো অভিন্ন আছে, এবং প্রেস ক্লাবে সব দল মতের মানুষ, সব টেলিভিশনের, সব পত্রিকা, সব অনলাইনের মানুষটাই আছে। সেক্ষেত্রে প্রেস ক্লাব একটা প্ল্যাটফর্ম হতে পারে যারা সাংবাদিকদের ভয়েস রেজ করবে, কণ্ঠ, যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো নিয়ে আলোচনা করবে। আপনি সাধারণ সম্পাদক দায়িত্বে আছেন, আপনারা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার কথা? অবশ্যই উদ্যোগ নিচ্ছি আমরা। এই সামনে 3রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। আমরা যদিও একটা ক্লাব, এটা তো ক্লাবটা হচ্ছে ক্লাবের যে সদস্য যারা আছেন
তাদের ওয়েলফেয়ার ওরিয়েন্টেড চিন্তা করে। কিন্তু আমরা প্রফেশনাল অনেক কাজ করে থাকি। আমরা গণমাধ্যমের সামনের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে অনেক সভা সমিতি সেমিনার আয়োজন করি। আমরা আরও বাংলাদেশের বাইরে বা পৃথিবীর অন্যান্য দেশে যে ক্লাবগুলো আছে তাদের সদস্যদেরকে আমন্ত্রণ জানাই, নিজেরা গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জগুলো নিয়ে আলাপ করি। ডিজিটাল একটা সোসাইটি তৈরি হচ্ছে, সেখানে গণমাধ্যমের সামনে কী চ্যালেঞ্জ, আমরা গতবার সেগুলো করেছি। এবারের প্রেস ফ্রিডম ডে তো আমরা একটা বড় আলোচনা করার চেষ্টা করছি সবাইকে নিয়ে। এটা প্রেস ক্লাব যেটি বললেন, এটি একমাত্র প্রতিষ্ঠান যেখানে ওই রাজনৈতিক চিন্তার বিভক্তিটা এখানে নেই। এখানে সব দলের মতের মানুষ আছে, এখানে আওয়ামী লীগের চিন্তার মানুষ আছে, এখানে বিএনপির চিন্তার মানুষ আছে, এখানে আরও অন্যান্য দলের চিন্তার মানুষ আছে। এইটা এখনো পর্যন্ত একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং প্রেস ক্লাব সেই কাজটা আগামীতেও অব্যাহত রাখবে। ঠিক, অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততম সময়ের মাঝে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা কেমন আছেন এই বিষয়গুলো নিয়ে এবং এটার চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো আমরা চেষ্টা করছি আলোচনা তুলে আনার জন্য। আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।